সুখধারানী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত জানিয়ে আশা করি ভালো আছেন। পোষণ পখওয়াড়া ২০২৬ ১৮ই মে থেকে শুরু করে জুন মাসের ২ তারিখ পর্যন্ত এই এক পক্ষকালে পোষণ পখওয়াড়া প্রত্যেকটা অঙ্গনওয়াড়ি সেন্টারে যেভাবে অনুষ্ঠিত হবে সেটা আমি আলোচনা করছিলাম প্রথম ভিডিওতে। মানে একদম প্রথম ভিডিওটা এর আগে আমি আপলোড করেছি, এটা দ্বিতীয় ভিডিও। সেখানে একসাথে সবগুলো দিনের থিম, অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক লম্বা বা বড় হয়ে যাবে। প্রথম যে ভিডিওটা সেখানে ১৮, ১৯, ২০ পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজ আমি ২১, ২২, ২৩ তারিখের যে থিম অ্যাক্টিভিটি আছে সেগুলো কিভাবে অঙ্গনারী দিদিরা অঙ্গনারী সেন্টারে পালন করবেন সেটা নিয়ে আলোচনা করব। সবার প্রথমে বলি, আপনারা এই থিম অ্যাক্টিভিটিগুলো সেন্টারে পালন করবার পর তার সুন্দর ছবি তুলে জন আন্দোলন পোর্টালে আপলোড করবেন। এটা কিন্তু প্রত্যেকদিন করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কথা, এখন উচ্চ কর্তৃপক্ষ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে প্রচণ্ড পরিমাণে নজর দিচ্ছে, খুব নজর দিচ্ছে। তাই আপনাদের সেন্টারের বাইরে, ভেতরে এবং সমস্ত জায়গায় এবং সমস্ত ক্ষেত্র খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এমনকি অঙ্গনওয়াড়ি সেন্টারের রান্নাঘরের মধ্যে যে মশলার কৌটোটা, তার বাইরের আবরণ বা সমস্ত কিছু, সব কিছু সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এইবারে আসি মূল আলোচনায়। তো এর আগে আমি ২০ তারিখ পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ আমি ২১ তারিখ থেকে আলোচনাটা শুরু করছি। দেখুন ২১ তারিখে কি রয়েছে? প্লে বেসড এডুকেশন, অর্থাৎ খেলার উপরে ভিত্তি করে শিক্ষা। ৩ থেকে ৬ বছরের শিশুরা এখানে থাকবে। অঙ্গনওয়াড়ি সেন্টারে অনুষ্ঠিত হবে। এটা কি বলছে? গল্পর আসর। এই গল্পের আসরটা কারা বসাবে, অর্থাৎ গল্পটা কাদের কাছ থেকে শোনা হবে সেটা দেখুন। স্টোরি টেলিং বাই কমিউনিটি এল্ডার্স। কমিউনিটি এল্ডার্স মানে হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারে যে সমস্ত শিশুরা আসছে সেই সব শিশুদের বা ওই অঙ্গনওয়াড়ি সেন্টারে যে এলাকায় অবস্থিত সেইখানকার শিশুদের অভিভাবক হতে পারে, দাদু ঠাকুমা বা এরকম বয়স্ক যারা তারা, সেই জন্য তাদেরকে বলছে কমিউনিটি এল্ডার্স। অথবা তাদের মা বাবাও হতে পারে যদি তিনি এই ধরনের গল্প, পুরাতন দিনের গল্প বা এইসব ট্র্যাডিশনাল গল্প যদি করতে পারেন। তাহলে মোটামুটি যেটা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে স্টোরি টেলিং বাই কমিউনিটি এল্ডার্স, অর্থাৎ কমিউনিটির থেকে যারা বয়স্ক বা বয়স্কা যারা রয়েছেন তাদেরকে আগের থেকে একটু বলে রাখতে হবে তারা যেন এসে অঙ্গনওয়াড়ি সেন্টারে এই শিশুদেরকে বিভিন্ন রকম গল্প শোনায়। দে মে বি ইনভাইটেড টু শেয়ার স্টোরিজ উইথ চিলড্রেন। অর্থাৎ এখানে সুন্দর করে যেটা বলা রয়েছে, অঙ্গনওয়াড়ি দিদিরা সেই সব কমিউনিটি এরিয়ার যে সমস্ত বয়স্ক বা বয়স্কা ঠাকুমা দাদু এই শ্রেণীর মানুষ হতে পারেন, তাদেরকে একটু বলে আসতে হবে যে এই দিন, এই ২১/৫/২০২৬ এই দিন গল্পের আসর হবে এবং সেই গল্পের আসরে ৩ থেকে ৬ বছরের শিশুরা অঙ্গনওয়াড়ি সেন্টারে উপস্থিত থাকবে। তাদেরকে গল্প বলে শোনাতে হবে। সেই দাদু ঠাকুমা এই ধরনের যে সমস্ত কমিউনিটির এল্ডাররা আছেন বা অন্যরাও হতে পারেন যারা গল্প বলতে পারেন ভালো, তাদেরকে একটু আমন্ত্রণ জানাতে হবে যে তারা যেন অঙ্গনওয়াড়ি সেন্টারে এসে শিশুদের গল্প শোনায়। আমার মনে হয় যে তাদেরকে যদি আগে থেকে বলে আসা হয় তারা খুব সাগ্রহে আসবেন। এবারে দেখুন পিকচার স্টোরি বুকস। এখানে ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ছবির যে স্টোরি বুক সেগুলো। আচ্ছা, তারপরে তো কমিউনিটির যারা এল্ডাররা আছেন তারা হয়তো এই পিকচার স্টোরি বুকসের সঙ্গে খুব একটা সম্পর্কযুক্ত নাও হতে পারে। তাদেরকে একটু বলে বুঝিয়ে দেওয়া যেতে পারে। অঙ্গনওয়াড়ি দিদিরা সেটা করতে পারেন। কমিউনিটি এল্ডার্স এবং চিলড্রেন এখানে পার্টিসিপেট করবেন। অর্থাৎ যেটা আগেই বললাম যে ওই এলাকার দাদু ঠাকুমা বা বয়স্কা ব্যক্তি এবং শিশুরা অংশগ্রহণ করবে। যে এটা করলে আসলে লাভ কী হবে বা উপকারিতা কী আছে? প্রমোট ইন্টারজেনারেশনাল বন্ডিং। যখন দাদু ঠাকুরমারা শিশুদেরকে গল্প বলে, তখন দাদু ঠাকুরমার সেই যে গল্প, সেই গল্পগুলো শিশুরা খুব মন দিয়ে শোনে, আহরণ করে বলা চলে। তারা এক কথায় বলা যায় সেটা যেন তারা খেয়ে নেয়, গলদকরণ করে। তারা কল্পনা করতে থাকে সেই গল্পগুলোর মাধ্যমে। দাদু ঠাকুমারা যখন রাজার গল্প বলে, ভূতের গল্প বলে, তখন তারা রাজা রানীর একটা অবয়ব নিজের মনের মধ্যে কল্পনা করে। তারা ভূতের একটা কল্পনা করে, যাই গল্প হোক না কেন। পশু পাখি নিয়ে যদি গল্প করে তাহলে পশু পাখির মধ্যে ভালো মন্দের যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলো তাদের মনের মধ্যে একটা ছবির মতো আকৃতি নিয়ে নেয়। তো সেই সময়ে সেই গল্পগুলো যে সমস্ত বয়স্ক বা বয়স্কারা বলেন তাদের সঙ্গে শিশুদের কিন্তু একটা ইন্টারজেনারেশনাল বন্ডিং বা সম্পর্ক তৈরি হয়। যে দাদু ঠাকুমারা এই গল্পটা বলতে পারেন, তাদের কাছ থেকে এই গল্পটা শুনতে হবে, তাদের মধ্যে এই গুণাবলী আছে, এই রকম
একটা চিত্র বা এইরকম একটা ধারণা শিশুর মধ্যে তৈরি হয় এবং তার সঙ্গে সেই শিশুর সেই সম্পর্কের বাঁধন তৈরি হয়। কালচারাল লার্নিং অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। কালচারাল লার্নিং হয়, অর্থাৎ সংস্কৃতিগত যে শিক্ষা সেই শিক্ষাটা তারা পায়। বিভিন্ন ট্র্যাডিশনাল গল্প দাদু ঠাকুরমারা যখন বলেন, শিশুরা সেগুলো শুনে কালচারাল একটা শিক্ষা তারা পায় এবং ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়। গল্পের মধ্যে থেকে যে ভাষা বিভিন্ন রকমভাবে বলা বা বলে বোঝানো হয় সেই সম্পর্কে তাদের একটা ধারণা হয় এবং সেই ল্যাঙ্গুয়েজ বা ভাষার বিকাশ তাদের মধ্যে সম্পৃক্ত হয়। এরপর দেখুন 22 তারিখে কি রয়েছে। 22 তারিখে রয়েছে কমিউনিটি সাপোর্ট ফর এডব্লিউসিস। এখানে এটাও এডব্লিউসিতেই হবে, মানে অঙ্গনওয়াড়ি সেন্টারে হবে। এবার দেখুন এইটা কিভাবে হবে। 22 তারিখে বলছে আমার অঙ্গন সবার অবদান। অঙ্গনটা আমার কিন্তু অবদান সবার, মানে সবার কাছ থেকে কিছু নিতে হবে। এবার কি বলছে দেখুন, এ ড্রাইভ টু কালেক্ট টয়েস, লার্নিং ম্যাটেরিয়ালস, পিকচার বুকস অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট সাচ অ্যাজ ওয়াল পেন্টিংস অ্যান্ড ওয়াল হ্যাঙ্গিং টু এনহ্যান্স দ্য লার্নিং এনভায়রনমেন্ট ফর চিলড্রেন। বলছে একটা ড্রাইভ দিতে হবে, একটা চেষ্টা করতে হবে। কি চেষ্টা? টু কালেক্ট টয়েস, সংগ্রহ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ কিছু জিনিস কমিউনিটির মধ্যে থেকে সংগ্রহ করতে হবে। অর্থাৎ আপনার অঙ্গনওয়াড়ি সেন্টার যেখানে তার আশেপাশে যে সমস্ত বাড়ি আছে তাদের কাছ থেকে কিছু জিনিস সংগ্রহ করতে হবে। সেটা বাদ দেওয়া খেলনা হতে পারে। হয়তো সেই বাড়িতে শিশু কোনো একটা বাড়িতে শিশু ছিল, সেই শিশু এখন বড় হয়ে গেছে, তার কিছু খেলনা আছে, সেগুলো তার এখন আর প্রয়োজনে লাগে না, সেগুলো নেওয়া যেতে পারে। লার্নিং ম্যাটেরিয়ালস, শিক্ষণীয় কিছু জিনিস সেখান থেকে পাওয়া যেতে পারে। অর্থাৎ কোনো বাড়িতেই আবার কোনো শিশু ছিল, তার কিছু ছবির বই ছিল হয়তো, সেগুলো সে এখন ব্যবহার করছে না, বড় হয়ে গেছে, সেগুলো নেওয়া যেতে পারে। পিকচার বুকস, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট, কিছু ওয়াল পেন্টিং, ওয়াল হ্যাঙ্গিং, সেগুলো নেওয়া যেতে পারে। এই ধরনের কিছু জিনিস যা অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের জন্যে উপযুক্ত। হ্যাঁ, এমন কিছু না কোনো বটি ছুরি আমরা নিয়ে আসবো না কোনো বাড়ি থেকে, বা বটি ছুরি কোনো অঙ্গনওয়াড়ি দিদিরা কোনো বাড়ি থেকে নিয়ে আসবে না, সেইটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যেটা শিশুদের জন্য উপযুক্ত, তাদের খেলার জন্য উপযুক্ত, সেই ধরনের খেলা এবং শেখার জন্য উপযুক্ত সেই ধরনের জিনিস আনতে হবে। তারপরে কি বলছে, ক্রিয়েট এ সিম্পল ওয়াল ডিসপ্লে অ্যাট অঙ্গনওয়াড়ি সেন্টার। অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা ওয়াল ডিসপ্লে, অর্থাৎ দেওয়ালে একটা ডিসপ্লে তৈরি করতে হবে, কিছু দেখানোর জন্যে প্রদর্শন করতে হবে। শোয়িং জেনারেল ইনফরমেশন অন ইসিসিই নিউট্রিশন। ইসিসিই আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন এবং নিউট্রিশন সংক্রান্ত কোনো জিনিস যা আছে আপনাদের কারিকুলামের মধ্যে, সেইগুলো একটা ডিসপ্লে অঙ্গনওয়াড়ি সেন্টারের দেওয়ালে সেটা করতে হবে। তো মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করতে হবে। আমার অঙ্গন সবার অবদান, সবার অবদান থেকে আমাদের অঙ্গন তৈরি হবে। তারপরে দেখুন কি বলছে, এখানে কি কি লাগবে। কার্ডবোর্ড বক্সেস ফর স্টোরিং বুকস, অর্থাৎ কার্ডবোর্ড বাক্স যার মধ্যে বই রাখা যাবে। শিশুরা বুঝতে পারবে বইগুলোকে ভালো রাখবার জন্য একটা বাক্সের মধ্যে রাখতে হয়। অ্যান্ড স্ট্রিং অর এনি আদার সুইটেবল ম্যাটেরিয়াল ফর হ্যাঙ্গিং অর প্লেসিং টয়েস ইন কর্নার্স শুড বি কেপ্ট রেডি। কর্নারে বিভিন্ন কর্নার আছে, খেলার কোণ, ছড়ার কোণ ইত্যাদি যে সমস্ত কর্নার রয়েছে, সেই কর্নারে খেলনাগুলো রাখবার জন্য একটা হ্যাঙ্গিং সেখানে রাখবার জন্য সেটা রেডি রাখতে হবে। প্লেসিং টয়েস মানে খেলনাগুলোকে রাখবার জন্য সেগুলো সব রেডি রাখতে হবে এই যে থিম অ্যাক্টিভিটি সেগুলো করবার জন্য। গ্লু, গ্লু মানে আঠা, রিকোয়ার্ড ফর ফিক্সিং আইটেমস অন ওয়ালস অ্যালং উইথ পিনস ফর হ্যাঙ্গিং ম্যাটেরিয়ালস such as nutrition and ECC calendar should be kept ready. আঠা রেডি রাখতে হবে, ইসিসি ক্যালেন্ডার রেডি রাখতে হবে এবং পিন বা হ্যাঙ্গিং ম্যাটেরিয়াল, পিন খুব সাবধান, পিন যদি আমরা কিছু ব্যবহার করি সেটা কিন্তু শিশুদের যে বিপদ হতে পারে সেই আলপিন থেকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা খুব ব্যবহার করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হবে যদি পিন ব্যবহার করতে হয়। আর যদি বাদ দিয়ে অন্য কিছু করা যায় সেটাই ভালো হবে, কারণ শিশুরা কিন্তু সেই আলপিনের দ্বারা আহত হতে পারে, এটাও খেয়াল রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমাদের লাগবে। আচ্ছা, এবারে আসি যে পার্টিসিপেন্ট কারা থাকবে। দেখুন, কমিউনিটি ওয়েল উইশার্স, প্যারেন্টস, কেয়ার গিভার্স, চিলড্রেন, যে টু বি কন্ডাক্টেড বাই অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। বলছে কারা থাকবে এখানে, কমিউনিটি ওয়েল উইশার্স, অর্থাৎ কমিউনিটিতে যারা শুভানুধ্যায়ীরা থাকবেন, যারা শুভাকাঙ্ক্ষী থাকবেন তারা, প্যারেন্টস মা বাবা, কেয়ার গিভার্স চিলড্রেন, শিশুরা তো থাকবে, সেই সঙ্গে তাদের কেয়ার গিভারও থাকতে পারে। এই গেল আমাদের
22 তারিখের যে থিম অ্যাক্টিভিটি সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আসি 23 তারিখ। তাহলে প্রথম সপ্তাহটা শেষ হবে। তারপরে আমি আবার পরের ভিডিওতে 25 তারিখ থেকে সেগুলো আলোচনা করব। একটা ভিডিওতে সব আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমি আবারও বলছি, সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেকোনো সময় আ উঁচু মহল থেকে উচ্চ কর্তৃপক্ষের যে কেউ ভিজিট করতে পারে। তো সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং সেন্টারের ভেতর বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সুন্দর ছবি তুলে জন আন্দোলন পোর্টালে আপলোড করতে হবে। 23 তারিখেরটা কি আছে? 23 তারিখে বলছে মাদার অ্যান্ড চাইল্ড নিউট্রিশন, মা এবং শিশুর যে পুষ্টি, সেটাও করতে হবে। লোকেশনটা অঙ্গনারী সেন্টারে। অ্যাক্টিভিটিটা কি? দেখুন, পুষ্টির ডালি সুস্থ পরিবার, পুষ্টির ডালি সুস্থ পরিবার। তো আমাদের মধ্যে একটা কনসেপশন বা ধারণা আছে, পুষ্টির একটা ঝুড়ি অনেক সময় অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় রাখা থাকে এবং সেখানে কমিউনিটির যে সমস্ত লোকজন সেখানে বিভিন্ন রকম পুষ্টিযুক্ত খাবার দাবার, সবজি ইত্যাদি সেখানে দান করে এবং সেটা অঙ্গনওয়াড়ি সেন্টারে ব্যবহার করা যেতে পারে। তো এখানে কি বলছে দেখুন, প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন অফ এ ব্যালেন্সড মিল থালি। ব্যালেন্সড মিল মানে হচ্ছে সুষম যে খাবার, অর্থাৎ আমরা যে খাবার খাই সেটাকে ব্যালেন্স করতে গেলে প্রোটিন, ভেজিটেবল, ভিটামিন, এইসব জিনিসগুলো, প্রোটিন, ভিটামিন এইসব জিনিসগুলোকে একত্রিত করে আমরা যে খাবার খাই সেইটা নিয়ে আলোচনা করা যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। প্রিপেয়ার্ড ইউজিং লোকালি অ্যাভেলেবল অ্যাফোর্ডেবল ফুড আইটেমস, ঠিক আছে? তো লোকালি অ্যাভেলেবল অর্থাৎ স্থানীয়ভাবে যেগুলো পাওয়া যায় সেই ধরনের যে ফুড আইটেমস, সেইগুলো দিয়ে একটা ব্যালেন্সড থালি কিভাবে বানানো যায় সেইটা নিয়ে আমাদের অ্যাক্টিভিটি করতে হবে। তাহলে এই অ্যাক্টিভিটিটা কি? অ্যাক্টিভিটিটা হচ্ছে যে স্থানীয় যে সমস্ত খাবার পাওয়া যায়, সবজি পাওয়া যায়, সেইগুলো নিয়ে একটা ব্যালেন্সড মিল বা সুষম আহার কিভাবে করা যেতে পারে সেইটা নিয়ে আলোচনা। সেশন অন প্রিপেয়ারনেস ফর নিউট্রিশনাল ডেলিভারি, ডায়েট, কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি। সেশন কিভাবে করা যেতে পারে? যে প্রিপেয়ারনেস অফ ইনস্টিটিউশনাল ডেলিভারি, সরি আগেরবার হয়তো ভুল বলে ফেলেছি। সেশন অন প্রিপেয়ারনেস ফর ইনস্টিটিউশনাল ডেলিভারি। ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে কি? ইনস্টিটিউশনাল ডেলিভারি মানে যেন বাড়িতে কোনো শিশুর জন্ম না হয়, কোনো মা যেন বাড়িতে তার শিশুকে প্রসব না করে, তাকে অবশ্যই সরকারি হাসপাতালে সেই শিশুকে প্রসব করার জন্য যেন আমরা ইন্সপায়ার করি বা তাদেরকে আমরা মোটিভেট করি সরকারি জায়গায় গিয়ে শিশুর জন্ম যেন শিশু দেয় হাসপাতালে গিয়ে, ঠিক আছে? সরকারি জায়গায় বা বেসরকারি জায়গায় হতে পারে, যেখানে এই ইনস্টিটিউশনাল ডেলিভারির সুযোগ আছে। তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছে, হাসপাতাল, বিপিএসসি আছে, বিভিন্ন স্টেট জেনারেল হাসপাতাল আছে, বিভিন্ন সাব ডিভিশনাল হাসপাতাল আছে। সেই সব জায়গায় যেটা কাছাকাছি হয় সেখানে গিয়ে যেন মায়েরা সন্তান প্রসব করে সেই জিনিসটা মায়েদের সঙ্গে আলোচনা করতে হবে। ডায়েট অ্যান্ড কেয়ার ডিউরিং প্রেগন্যান্সি। প্রেগন্যান্সি যখন হবে, অর্থাৎ মা যখন সন্তান সম্ভব হবে, প্রসূতি মা, তার ডায়েট মানে খাবার কেমন হবে, তার কেয়ার কিভাবে নেবে সেটা আলোচনা করবে অঙ্গনারী দিদি। অল্টারনেট কেয়ার, আচ্ছা তারপরে বলছে অ্যান্টিনেটাল কেয়ার, এএনসি, এএনসি নিয়ে আলোচনা করতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট গেইন, সঠিক ওজন তার বাড়ছে কিনা, যদি কমে যায় তাহলে তাকে রেফার করতে হবে। আর্লি ইনিশিয়েশন অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং। তো কি বলছে? আর্লি ইনিশিয়েশন অ্যান্ড এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, সন্তান জন্মাবার সঙ্গে সঙ্গে সন্তানকে ব্রেস্টফিড করাতে হবে এবং 6 মাস পর্যন্ত শুধুমাত্রই ব্রেস্টফিডিং করবে শিশু। অ্যান্ড কমপ্লিমেন্টারি ফিডিং, এবং পরবর্তীকালে তাকে কমপ্লিমেন্টারি ফিডিং দেওয়া হবে, সেটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এই আলোচনাটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মা তাদের নিয়েই এই আলোচনা। যখন মা প্রেগনেন্ট থাকবে তখন তার প্রেগনেন্সির সময় তার কিভাবে যত্ন নিতে হবে, কি তার খাদ্য তালিকা হবে এবং তার অ্যান্টিনেটাল কেয়ার কেমন হবে, তারপর তার ওয়েট গেইন ঠিকমতো হচ্ছে কিনা। সন্তান প্রসব করার পরে প্রথমেই তাকে মধু বা জল এইসব বাদ দিয়ে সন্তানকে কিন্তু প্রথমেই দিতে হবে মায়ের বুকের দুধ, অন্য কিচ্ছু দেওয়া যাবে না। মধু দেওয়াটা একটা কুসংস্কার, সেটা তাদের বোঝাতে হবে। তো মায়ের সন্তান প্রসব করার পর তাকে দিতে হবে মাতৃদুগ্ধ একদম প্রথম, এবং 6 মাস বয়স পর্যন্ত
শিশু শুধুমাত্র মায়ের দুধ খাবে এটা তাদের সঙ্গে আলোচনা করতে হবে। 6 মাস পরে তাকে কমপ্লিমেন্টারি কিছু ফিডিং দিতে হবে ইত্যাদি, সাপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে ইত্যাদি। এটা বড় কাহন বইয়ের যে পার্ট 1 চ্যাপ্টার 1, 2, 3 সেটাতে আছে এবং সেটা রেফার করে আলোচনা করা যেতে পারে। অর্থাৎ বড় কাহন বইয়ের যে পার্ট 1 এর চ্যাপ্টার 1, 2, 3 সেটা খুলে তাদের সঙ্গে আলোচনা করা যেতে পারে, সেটা পড়ে আলোচনা করা যেতে পারে। ম্যাটেরিয়াল কি লাগবে? অ্যাপ্রোপ্রিয়েট পোর্শন অফ কি ফুড গ্রুপস including cereals, pulses, vegetable, fruits, protein sources with special emphasis on orange, white and green colored foods. দেখুন এখানে কি বলছে, appropriate portion of key food, সঠিক পোর্শনে মানে সঠিক মাত্রায় যে সমস্ত খাদ্য আছে সেই খাদ্যগুলো নিয়ে বলতে হবে বা সেই খাদ্যগুলো লাগবে, যেমন ইনক্লুডিং সিরিয়ালস দানা শস্য, পালসেস ডাল জাতীয় জিনিস, ডাল জাতীয় খাদ্য, ভেজিটেবলস মানে শাকসবজি, ফ্রুটস ফল, প্রোটিন সোর্সেস প্রোটিন কিসে পাওয়া যায় সেই ধরনের কিছু খাবার, ডিম হতে পারে, উইথ স্পেশাল এমফাসিস অন অরেঞ্জ লেবুর উপরে গুরুত্ব বেশি করে আরোপ করে আলোচনা, হোয়াইট অ্যান্ড গ্রিন কালার্ড ফুডস সাদা এবং সবুজ রঙের খাদ্য এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এগুলো সঙ্গে সেন্টারে রেখে আলোচনা করতে হবে। এক্সাম্পল কি বলছে, উদাহরণ অরেঞ্জ ফুড, ক্যারটস, পামকিন, পাপায়া রিচ ইন ভিটামিনস অ্যান্ড সাপোর্ট আই হেলথ। কি বলছে এখানে, অরেঞ্জ ফুড, অরেঞ্জ মানে হচ্ছে যে একটু হলদে কালারের বা ওই অরেঞ্জ রং যেটা হয় সেই রঙের যে সমস্ত খাবার রয়েছে অরেঞ্জ কালারের, সেটা ক্যারট হতে পারে, পামকিন হতে পারে, ঠিক আছে। তো ক্যারট মানে হচ্ছে গাজর, পামকিন কুমড়ো, প্যাপায়া রিচ ইন ভিটামিন, প্যাপায়া মানে হচ্ছে পাকা পেঁপে এখানে বলছে যেহেতু অরেঞ্জ কালার, অ্যান্ড সাপোর্ট আই হেলথ। আচ্ছা, এইগুলো রিচ ইন ভিটামিন অ্যান্ড সাপোর্ট, এইগুলোতে প্রচুর ভিটামিন থাকে এবং এটা চোখের স্বাস্থ্য ভালো রাখে, চোখকে ভালো রাখে। তারপরে বলছে হোয়াইট ফুডস সাদা খাবার, যেমন মিল্ক, রাইস, ব্যানানা প্রোভাইড এনার্জি অ্যান্ড সাপোর্ট গ্রোথ, এগুলো শক্তি প্রদান করে এবং আমাদের যে বৃদ্ধি সেই বৃদ্ধিতে সহযোগিতা করে। গ্রিন ফুডস যেমন স্পিনাচ পালং শাক, গ্রিন ভেজিটেবলস, পিস, সেগুলো আয়রন থাকে প্রচুর পরিমাণে এবং এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, এবং এতে প্রয়োজনীয় বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকে যেগুলো আমাদের শরীরের বিভিন্ন বিকাশে সহযোগিতা করে, বিশেষ করে প্রেগনেন্ট এবং ল্যাকটেটিং মায়েদের ক্ষেত্রে। পার্টিসিপেন্টস কারা হবে এখানে, কারা অংশগ্রহণ করবে? এএনএম আশা, তাদেরকে আগে থেকে বলে রাখতে হবে। ওয়ার্কার্স ফর অফারিং টেকনিক্যাল ইনপুটস, তারা বিভিন্ন টেকনিক্যাল ইনপুট দিতে পারবেন, অঙ্গনারী দিদিরা তো দেবেনই, তার সঙ্গে আশা এবং এএনএম দিদি যারা আছেন তাদেরকেও ডেকে আনতে হবে, বলে এই দিনগুলোতে অর্থাৎ 23/5/2026 তারাও বিভিন্ন রকম টেকনিক্যাল যে সমস্ত বক্তব্য আছে সেগুলো তাদের বোঝাবেন। ডিসেমিনেটিং এসেন্সিয়াল হেলথ অ্যান্ড নিউট্রিশন ইনফরমেশন টু প্যারেন্টস, কেয়ার গিভার্স, মা বাবা এবং কেয়ার গিভারদের তারা বিভিন্ন রকম প্রয়োজনীয় যে নিউট্রিশন সম্পর্কে তথ্য আছে সেগুলো তারা দেবে, এগুলো কন্ডাক্ট করবেন অঙ্গনারী দিদি। অ্যালোকেশন 100 rupees per অঙ্গনারী সেন্টার হ্যাভিং অঙ্গনারী ওয়ার্কার্স ফর ডেমনস্ট্রেটিং ব্যালেন্স মিল থালি, এই যে থালিটা প্রস্তুত করার জন্য তার বিভিন্ন রকম ব্যালেন্সড ফুডগুলো জোগাড় করতে হবে, তার জন্য 100 টাকা করে দেওয়া হবে, হয়তো সঙ্গে সঙ্গে দেওয়া হবে না, কিছুদিন পরে আসবে, আসলে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এটা সিডিপিও স্যার ম্যাডামদের অফিসে এই টাকাটা যখন আসবে তখন এটা আপনারা পেয়ে যাবেন। 100 টাকা করে যখন ধার্য করা হয়েছে তাহলে উচ্চ কর্তৃপক্ষ যখন টাকাটা দেবে তখন এটা আপনারা পেয়ে যাবেন। তো সঙ্গে সঙ্গে পাবেন না, হয়তো কিছুদিন পরে পাবেন অ্যালটমেন্ট আসলে, তো সেইটা আপনারা পাবেন। এবং এখানে যেটা বলা রয়েছে সেটা হচ্ছে যে সমস্ত অঙ্গনারী সেন্টারে অঙ্গনারী দিদি আছেন, যে সেন্টার অ্যাডিশনাল চার্জে আছে সেখানে কিন্তু এইটা পাবেন না, যেটা এইখানে লেখা রয়েছে। বলছে 100 rupees পার অঙ্গনারী সেন্টার হ্যাভিং অঙ্গনারী ওয়ার্কার্স, অর্থাৎ যে সেন্টারে অঙ্গনারী ওয়ার্কার আছে সেই সেন্টারের জন্য এই টাকাটা কিন্তু দেওয়া হবে এই ব্যালেন্সড মিল থালি তৈরি করার জন্য। তো মোটামুটি আমি পোষণ পখওয়ালার এই প্রথম সপ্তাহের অর্থাৎ 18 থেকে 23 তারিখ পর্যন্ত যা যা হবে সেটা দুটো ভিডিওতে আলোচনা করলাম, এটা সেকেন্ড পার্ট, আগের পার্ট আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যদি কারো দেখার দরকার থাকে ভিডিওর এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে তো দেবই। তো এই হচ্ছে আজকের আলোচনা, এরপরে আমি আবারও
বিভিন্ন দিনে যে থিমগুলো আছে সেগুলো কিভাবে আপনারা পালন করবেন সেটা আলোচনা করব। আবারও বলবো, সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যেকোনো সময় ভিজিট হতে পারে। আর এই থিমগুলো খুব সুন্দর করে পালন করে তার সুন্দর ছবি তুলে জন আন্দোলন পোর্টালে কিন্তু আপলোড করতে হবে প্রত্যেক দিনের থিম। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়।